তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা, গুড ইভিনিং সবাইকে। আর তোমাদের যেরকম ভাবে কোশ্চেন অ্যান্সার ডিসকাশনে আমি বলেছিলাম যে তোমাদের কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব। আগে কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে কোশ্চেন অ্যান্সার বাবু আমি ডিসকাস করেছি ক্লাস 10-এর। তারপরে আমরা পিরিয়ডিক টেবল পর্যায় সারণী এই চ্যাপ্টারটা থেকেও কোশ্চেন অ্যান্সার ডিসকাস করেছি, যেগুলো মোটামুটি পরীক্ষায় আসে। আর কোশ্চেন যখন ডিসকাস করায় আমি অ্যাট দ্য সেম টাইম পুরো জিনিসটা তোমাদের রিভিশন করিয়ে দিই একবার করে, ঠিক আছে? তো তোমাদের সুবিধা হবে সেগুলো। হয়তো পার্টিকুলার ওই কোশ্চেন আসবে না, বা ওই রিলেটেড জিনিসগুলো আসবে। আজকে রাসায়নিক গণনা, তোমরা সবাই বলেছিলে যে রাসায়নিক গণনা ওই চ্যাপ্টারটা করাতে। আমি চেষ্টা করবো আমার দিক থেকে তোমাদের বোঝানো। আমি তো ক্লাস 10-এর আগে ক্লাস অতটা বেশি করিনি, তো আই থিঙ্ক তোমাদের হেল্প হবে, ঠিক আছে? এটা পার্ট 1, এর পরে হয়তো তোমাদের আরো পার্ট আসবে। কোশ্চেন অ্যান্সার সিরিজের সব প্লেলিস্ট কিন্তু তোমরা ডেসক্রিপশন থেকে পেয়ে যেতে পারবে, এবং ক্লাস 10-এ অর্গানিক কেমিস্ট্রি খুব সুন্দর করে করিয়েছি, তার প্লেলিস্টও তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশনেও রয়েছে, আর চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করলেও পেয়ে যাবে। ছোট্ট কথা একটা বলে দিই, টেলিগ্রাম তোমাদের গ্রুপ হচ্ছে বং মিস্ট্রি, একসঙ্গে স্পেস দিয়ে স্কুল, এবং টেলিগ্রামে সার্চ করলে তোমরা তোমাদের ক্লাস 9-10-এর জন্য যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে সেটাতে জয়েন হয়ে যেতে পারবে। ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া রয়েছে। এখানে তোমাদের ক্লাস কখন হবে না হবে, এই সকল যে কোশ্চেন গুলো করাবো, বা পরবর্তীকালে যে পিডিএফ আরে যে দেওয়া হবে, সেগুলো সব কিন্তু টেলিগ্রামে এমনি দেওয়া থাকবে। ওটা কোনো চার্জেবল নয়, এমনি জয়েন হতে পারবে, ঠিক আছে? তাহলে ক্লাস আজকে শুরু করছি। এখানে কিন্তু মেনলি কোশ্চেন অ্যান্সার ডিসকাস হবে, তোমরা অ্যান্সার দিতে থাকবে। তোমাদের যেহেতু সামনে পরীক্ষা রয়েছে, তো আই থিঙ্ক সবার পড়াও হয়ে গেছে। রিভিশন ক্লাসের মতো করেই আমি পড়াবো, সব জিনিসগুলো প্রথম থেকে আবার হয়তো করাবো না, ঠিক আছে? তাহলে ক্লাস শুরু করছি, চলো। ফার্স্ট কোশ্চেন যাচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম আমি পোলও দেবো। ওইখানে কোশ্চেন যাওয়ার পরে পোলটা দেবে, ঠিক আছে? ওকে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে এটা, সহজ সহজ কোশ্চেন আছে কিছু, তাড়াতাড়ি অ্যান্সার দাও। আমি টাইমার এখানে দিয়ে দিলাম। ফার্স্ট কোশ্চেন চলে এসেছে তোমাদের স্ক্রিনে, তোমরা তাড়াতাড়ি করে অ্যান্সার দাও। ওকে, ঠিক আছে, অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছে। এসটিপিতে 64 গ্রাম অক্সিজেনের আয়তন কত? সবাই সি এর অপশন ঠিক মেরেছে, আমি তো জানি না, আমাকেও ক্যালকুলেশন করে দেখতে হবে। 64 গ্রাম অক্সিজেনের আয়তন, তোমরা এটা সবসময়ের জন্য মনে রাখবে, এটা জানো সবাই। আর একবার রিভাইজ করে দিচ্ছি যে 1 গ্রাম অণু বা হচ্ছে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন এসটিপিতে হচ্ছে 22.4 লিটার। 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন 1 গ্রাম অণু যা, আর 1 মোলও সেম জিনিস। 1 গ্রাম অণু যা, 1 মোলও সেম জিনিস। 1 মোল বা 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের এসটিপিতে আয়তন হচ্ছে কত? 22.4 লিটার, ঠিক আছে? এসটিপিতে অবশ্যই, কিন্তু এটা অবভিয়াসলি এটা এসটিপিতে হতে হবে, এসটিপিতে কিন্তু এই আয়তনটা হবে, ঠিক আছে? তাহলে তুমি যদি 1 গ্রাম অণু অক্সিজেনের আয়তন বের করতে মানে যদি 64 গ্রাম অক্সিজেনের আয়তন বের করতে চাও এসটিপিতে, তাহলে তোমাকে আগে বের করতে হবে 64 গ্রাম সমান কত গ্রাম অণু বা কত মোল। দিলে তুমি 1 গ্রাম অণুর যদি 22.4 লিটার হয়, এত গ্রাম সমান কত গ্রাম অণু, তো তার সঙ্গে 22.4 লিটার গুণ করে দিলে হয়ে গেল, ভেরি সিম্পল। তাহলে আমরা এখন দেখব কি, যে 64 গ্রাম সমান কত গ্রাম অণু। তাহলে তোমরা জানো অক্সিজেনের সংকেতটা কি, O2। তাহলে O2 1 গ্রাম অণু O2 এর আণবিক ভর কত? এটা হচ্ছে 32 গ্রাম। অনেকে কিন্তু এটাকে 16 বলে থাকো, 16 নয়, কিন্তু O2 রয়েছে, একটা অক্সিজেন পরমাণুর ভর হচ্ছে 16, দুটো অক্সিজেনের ভর হবে গ্রাম গ্রাম আণবিক ভর এটা 32 গ্রাম। আর শুধু আণবিক ভর যদি বলতো তাহলে 32 হতো। তাহলে 32 গ্রাম মানে আমরা বলতে পারি 32 গ্রাম সমান বলতে পারি 1 গ্রাম অণু। 32 গ্রাম মানে হচ্ছে 1 গ্রাম অণু, তাই না? 1 গ্রাম অণু, ঠিক? তাহলে 1 গ্রাম অণু 32 গ্রাম, এবং এর আয়তন নিশ্চয়ই এসটিপিতে কত হবে? 22.4 লিটার। এটা কিন্তু 22.4 লিটারের সঙ্গে সমতুল্য। তাহলে বলতে পারি যে পুরো জিনিসটাকে যদি শর্টকাটে বলি, তাহলে 32 গ্রাম O2 মানে হচ্ছে 22.4 লিটার, 22.4 লিটার। তাহলে 1 গ্রাম অণু কত? আর 64 গ্রাম, ঠিক আছে? 1 গ্রাম অণু বা হচ্ছে, সরি 1 গ্রাম অণু বলছি, 32 গ্রাম O2 হচ্ছে 22.4 লিটার। 1 গ্রাম সমান কত লিটার? আর 64 ঐকিক নিয়মে যেটা করা হয় আর কি, 64 গ্রাম সমান কত? তো বেসিক্যালি কি হয়, একের জন্য কত হবে এটা জানো তো? ঐকিক নিয়মের ব্যাপার, এটা কি ভুলে কেউ? আচ্ছা ঠিক আছে, তাও করে দিচ্ছি। 1 গ্রাম সমান কত? 1 গ্রাম O2 সমান হচ্ছে 22.4 ডিভাইডেড বাই হচ্ছে 32, ঠিক আছে? আর
64 গ্রাম সমান কত? 64 গ্রাম সমান হচ্ছে 22.4 ডিভাইডেড বাই হচ্ছে 32 ইন্টু হচ্ছে 64, ঠিক আছে? এইটা তো এটা 2 দিয়ে কেটে যাবে, তো সুতরাং এটা কত হচ্ছে, এটা ডবল হয়ে যাচ্ছে, তাহলে 44.8, এটা হচ্ছে 44.8 লিটার, ঠিক আছে? তাহলে অপশন এখানে কি? অপশন হচ্ছে সি। অনেকে ঠিকঠাক অ্যান্সার দিয়েছো, তোমাদের জন্য একটা ক থাকলো আর একটা ছোট্ট চকলেট, ঠিক আছে, টুমি চকলেট। কোশ্চেনটা দিচ্ছি, এটা বুঝতে পেরেছো? এটাকে আরো শর্টকাটে করা যায়, দেখো এটাকে আরো শর্টকাটে করা যায়, আমি বলে দিই তোমাদের আরো শর্টকাটে কিভাবে করবে। দেখো তুমি জানো যে 1 গ্রাম অণু মানে হচ্ছে 1 মোল, 1 মোলে হচ্ছে এসটিপিতে আয়তন 22.4 লিটার। এবার তুমি বের করবে জাস্ট 60, কত সহজে করা যায়, 64 গ্রাম সমান কত মোল, তুমি বলবে কত মোল বা কত গ্রাম অণু, সেটা যদি বের করতে পারো খুবই ইজি। তাহলে 64 ডিভাইডেড বাই হচ্ছে 1 গ্রাম অণুর ভর, তাহলে 1 গ্রাম অণু মানে হচ্ছে 32, ঠিক আছে? তাহলে 64 গ্রাম ডিভাইডেড হচ্ছে 32 গ্রাম মানে হচ্ছে 2 মোল বা 2 গ্রাম অণু, 2 মোল যা 2 গ্রাম অণু। তাহলে 1 মোলের ভর হচ্ছে, 1 মোলের আয়তন এসটিপিতে হচ্ছে 22.4 লিটার, 1 মোল হচ্ছে 22.4 লিটার। আর 2 মোলের জন্য কত হবে, 2 মোলের আয়তন কত হবে এসটিপিতে, 22.4 ইন্টু হচ্ছে 2, এইটাই অ্যান্সার। এটা আরো সহজে হয়ে যাবে, এটা মোলের দিয়ে করলাম। তো তুমি এটা খেয়াল রাখতে পারো, প্রদত্ত ভর ডিভাইডেড বাই গ্রাম আণবিক ভর, 1 গ্রাম আণবিক ভর দিয়ে ভাগ করলে মোল আসে বা গ্রাম অণু। মোল যা গ্রাম অণু একই, একই মোল যা গ্রাম অণু একই হবে, ঠিক আছে? ঠিকঠাক অ্যান্সার দিয়েছে। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি। তাহলে দ্বিতীয় কোশ্চেন এইটা, তাড়াতাড়ি করে অ্যান্সার দাও। দেখো এই সকল কোশ্চেনগুলো এইভাবে করা হয়েছে যাতে এইরকম টাইপের কোশ্চেন করলে তুমি এই টাইপের যা কোশ্চেন আছে সেগুলো যেন করতে পারো। এরকম আমি কখনোই তোমাদের সাজেস্ট করব না যে আমি যা করাবো সেগুলোই আসবে, এর বাইরে কিছুই আসবে না। আমি ডন, আমি কোশ্চেন যা সলভ করাবো সবই আসবে, এটা কখনোই এইটা বলার স্পর্ধা আমার নেই। এটা সায়েন্সের সাবজেক্ট, তো কনসেপ্ট ক্লিয়ার করবে, সেই রিলেটেড কোশ্চেন আসবে, কিন্তু আমি কখনোই বলতে পারবো না যে তোমাদের এইটাই আসবে, ঠিক আছে? আমি কখনোই, তুমি বললেও আমি কখনো সাজেশন দিতে পারবো না তোমাকে, এই টাইপের কোশ্চেন আসতে পারে। CO2 এর বাষ্প ঘনত্ব কত? তো দেখো বাষ্প ঘনত্ব জিজ্ঞাসা করে, কিছুই ডেটা দেওয়া নেই, ঠিক আছে? তাহলে তোমাকে বাষ্প ঘনত্ব জিজ্ঞাসা করেছে মানে মাথায় নিয়ে আসতে হবে বাষ্প ঘনত্বের রিলেটেড কিছু ফর্মুলা, যদি তুমি পড়ে থাকো সেটাকে তোমাকে মাথায় নিয়ে আসতে হবে। বাষ্প ঘনত্ব রিলেটেড বাবু একটা ফর্মুলা রয়েছে, সেটা হচ্ছে আণবিক ভর আর বাষ্প ঘনত্বের রিলেশন। আণবিক ভর যাকে মলিকুলার মাস বলা হয় এম, এম ইকুয়ালস টু 2 ইন্টু ডি, ডি হচ্ছে এখানে বাষ্প ঘনত্ব, তাহলে আণবিক ভর এম ইকুয়ালস টু 2 ইন্টু ডি মানে বাষ্প ঘনত্ব। আমি ছোট্ট করে লিখে দিয়েছি, তোমরা হয়তো এম দিয়ে করোনি, তো এটা আণবিক ভর ইকুয়ালস টু 2 গুণিতক বাষ্প ঘনত্ব, এই রিলেশন তোমরা পড়েছো তাই না? তো এই রিলেশন থেকেই আমাকে বেসিক্যালি এই জিনিসটাকে বুঝতে হবে আমাকে। এইটা আমি বক্স করে দিলাম, এটা ঠিক। এবার এখানে CO2 এর বাষ্প ঘনত্ব জিজ্ঞাসা করেছে মানে ডি জিজ্ঞাসা করেছে, তাহলে বাবু এখানে ডি ইকুয়ালস টু আমি কি লিখতে পারি স্যার, এম ডিভাইডেড বাই 2, এটা লেখাই যেতে পারে। এম এখানে কি, এখানে এম হচ্ছে আণবিক ভর, সরি ডি এটা দেখিয়ে দিয়েছি, এম হচ্ছে কি এখানে হচ্ছে আণবিক ভর, আণবিক ভর, ঠিক আছে? আণবিক ভর মানে অণুর ভর, ঠিক আছে? এবার CO2 এর ক্ষেত্রে তোমাকে নিশ্চয়ই এখানে অণুর ভর বের করতে হবে, দিয়ে 2 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। তাহলে CO2 অণুর ভর কত, CO2 অণুর ভর কত? তাহলে CO2 অণুর যদি ভর বের করতে হয়, তাহলে এখানে যে সকল পরমাণুগুলো রয়েছে তাদের ভরগুলোকে যোগ করলেই তুমি CO2 অণুর ভর পেয়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে দেখো এর ক্ষেত্রে আণবিক ভর তুমি কি করে বের করবে, CO2 এর জন্য কার্বনের পারমাণবিক ভর, দেখো কার্বন তো অণু অবস্থায় এরকম থাকে না, কার্বন পরমাণু অবস্থায় রয়েছে, তাই একটা পরমাণুর ভর কত, 12, 6 নয় কিন্তু, 6 হচ্ছে, 6 হচ্ছে তার পারমাণবিক ক্রমাঙ্ক, তার ভর হচ্ছে এখানে থাকে 12, ঠিক আছে? আচ্ছা, প্লাস একটা কার্বনের জন্য হয়ে গেল, দুটো অক্সিজেনের পরমাণু রয়েছে, প্রত্যেকটা অক্সিজেন পরমাণুর ভর কত, প্রত্যেকটা অক্সিজেন পরমাণুর ভর কত? এক্ষুনি একজন জিজ্ঞাসা করেছিল যে আণবিক ভর আর পারমাণবিক ভরের পার্থক্য কি, দেখো একটা পরমাণু আর একটা পরমাণু মিলে, একটা অক্সিজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণু মিলে অক্সিজেনের অণু তৈরি করে, একটা পরমাণুর ভর হচ্ছে কত, 16, আর একটা পরমাণুর ভর হচ্ছে 16, তাহলে একটা পরমাণু মিলে একটা অণু তৈরি হচ্ছে, তাহলে অণুর ভরকে বলা হয় আণবিক ভর। এইটার মান হচ্ছে দেখো এর 16 মানে এর হচ্ছে কত, আণবিক ভর হচ্ছে 32। এইটা কিন্তু এর পারমাণবিক ভর নয়, পারমাণবিক ভর যখন বলবে 16 বলবে 16,
আর আণবিক ভর, এটা তো অণু, আণবিক দেখো আণবিকের ভেতরে অণু আছে, তাই আণবিক ভর হচ্ছে 32, খেয়াল রাখবে। আর তার আট হচ্ছে, অনেকে এরকম কনফিউশনে তোমাকে ফেলে দেবে, বলবে অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 8, 16, 32। 8 হচ্ছে তার পারমাণবিক ক্রমাঙ্ক, যেটা এরকম থাকে, তাই না, এরকম থাকে। আর 16 হচ্ছে তার প্রত্যেকটা পরমাণুর ভর, আর অণুর ভর হচ্ছে দুটো পরমাণু মিলে একটা অণু হচ্ছে, তাহলে এটা হবে 32, ঠিক আছে। তাহলে এখানে তুমি এখানে কি করবে, 32 দিয়ে যোগ করে দাও, তাহলে টোটাল কত হচ্ছে 32, 33, 34, 34, 10, 44, ঠিক আছে। এটা হচ্ছে তার আণবিক ভর। তাহলে এখানে তুমি বসিয়ে দাও আণবিক ভর 44 ডিভাইডেড বাই হচ্ছে 2, তাহলে কত হলো, এটা হচ্ছে 22, ঠিক আছে। তাহলে অপশন সি, অনেকে অ্যান্সার দিয়েছো, ঠিকঠাক অ্যান্সার, থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেনে আসছি, এইটা, কত গ্রাম কার্বন অক্সিজেনের সঙ্গে দহন করলে এসটিপিতে 11.2 লিটার CO2 গ্যাস উৎপন্ন হয়? আমিও জানি না, আমাকে অ্যান্সারটা দেখতে হবে যে অ্যান্সারটা কি হচ্ছে। কার্বন আর অক্সিজেনের সঙ্গে দহন করাতে হবে, কার্বনের সঙ্গে বিক্রিয়া হবে কার, কার্বনের সঙ্গে, দেখো দহন করবে মানে কার্বনকে দহন করাতে হলে অক্সিজেনের প্রেজেন্সেই দহন করাতে হবে, তাহলে O2 গ্যাসকে নিতে হবে, তার সঙ্গে কার্বনকে দিতে হবে, দিলে হচ্ছে দহন বিক্রিয়া হবে। তো বেসিক্যালি এখানে কি উৎপন্ন হবে, কার্বন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে তারপর এখান থেকে CO2 গ্যাস উৎপন্ন হবে, এইটা হচ্ছে রিয়াকশন। রিয়াকশনটা তোমাকে এই টাইপের কোশ্চেনের জন্য রিয়াকশনটা লেখা দরকার, না হলে ব্যালেন্সিং বুঝতে পারবে না, এখানে হয়তো ব্যালেন্সটা ইজিলি হয়ে গেল, না হলে এখানে ব্যালেন্স হয়ে গেছে, কার্বন কার্বন একটা দুটো অক্সিজেনের পরমাণু, এখানে দুটো অক্সিজেনের পরমাণু, ব্যালেন্সের কোনো সমস্যা নেই। তাহলে তোমাকে এরকম ভাবে দিলে ভাষাতে তুমি আগে এরকম ইকুয়েশন নিয়ে চলে আসবে। তোমাকে এখানে জানতে চেয়েছে যে কত গ্রাম কার্বন অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে, তাহলে কত গ্রাম কার্বন এখানে জিজ্ঞাসা করেছে, অক্সিজেনের সঙ্গে দহন করলে এসটিপিতে 11.2 লিটার কি উৎপন্ন হবে, 11.2 লিটার এসটিপিতে CO2 গ্যাস উৎপন্ন হবে, তোমাকে এটা জিজ্ঞাসা করেছে। তো বেসিক্যালি তোমাকে এই কার্বনের পরিমাণটা জানতে চেয়েছে। এবার তুমি দেখো এখানে কার্বনের সামনে কিছু নেই, মানে 1 গ্রাম অণু কার্বন বা 1 মোল কার্বন, ওটা হচ্ছে 1 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, 1 মোল বা 1 গ্রাম অণু CO2 গ্যাস উৎপন্ন করছে, CO2 উৎপন্ন করছে। তো তাহলে এই ইকুয়েশন দেখে কি বোঝা যাচ্ছে, যে 1 মোলের সঙ্গে বিক্রিয়া করে 1 মোল হচ্ছে মানে 1 মোল কার্বন 1 মোল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 1 মোল CO2 গ্যাস উৎপন্ন করছে। তুমি এটাকে একটু ভরে ট্রান্সফার করে নাও, ভরে ট্রান্সফার করলে তোমার সুবিধে হবে, তার কারণ তোমাকে এখানে গ্রামেই চেয়েছে, কার্বনটাকে গ্রামে চেয়েছে। তাহলে 1 মোল বা 1 গ্রাম অণু CO2 এর ভর কত, CO2 এর ভর তুমি জানো, CO2 এর ভর এখানে ক্যালকুলেশন করে দেবো। কার্বন হচ্ছে এক্ষুনি তো করিয়েছি, কার্বনের জন্য হচ্ছে 12 প্লাস অক্সিজেনের জন্য হচ্ছে দুটো অক্সিজেন পরমাণুর জন্য হচ্ছে 32, তাহলে 44, তাহলে এখানে হচ্ছে 44 গ্রাম, তাহলে 44 গ্রাম CO2 উৎপন্ন হচ্ছে কত কার্বন দহনের ফলে, কার্বনের পারমাণবিক ভর কত 12 গ্রাম। তাহলে আমি এখান থেকে বলতে পারি, তুমি রিলেশনটাকে দেখবে যে কার সঙ্গে কার রিলেশন, এখানে কার্বনের সঙ্গে অক্সিজেনের CO2 এর রিলেশন, অক্সিজেন এখানে লাগবে না, তাহলে 12 গ্রাম থেকে তৈরি হচ্ছে 44 গ্রাম। আর তোমাকে এখানে যেটা জানতে চেয়েছি সেটা হচ্ছে আয়তনে তোমাকে দেওয়া রয়েছে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো যে আচ্ছা এটা তো তোমার আয়তনে দেওয়া রয়েছে, তাহলে 44 গ্রাম রাখলে হবে না, তোমাকে এটাকেও আয়তনে নিয়ে আসতে হবে। তাহলে তোমাকে এখানে কি করতে হবে, তোমাকে এখানে করতে হবে কি, এই 44 গ্রাম সমান কত গ্রাম অণু, 1 গ্রাম অণু, মানে এসটিপিতে তার আয়তন কত 22.4 লিটার। দেখো আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো এটা তো 1 গ্রাম অণু, আমি গ্রামে করে নিয়েছিলাম, বাট গ্রামে লাগবে না কারণ তোমার লিটারের সঙ্গে সম্পর্ক রয়েছে, তাই তোমাকে এইটাকেও কিন্তু 44 গ্রামে রাখলে হবে না, তোমাকে কিন্তু এটা লিটারে নিয়ে আসতে হবে। কি করে নিয়ে আসবে, এখানে দেখতে পাচ্ছ 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু বা 1 মোলের আয়তন তো সবসময় এসটিপিতে 22.4 লিটার হয়, তাহলে বলতে পারি 22.4 লিটারের 22.4 লিটার CO2 উৎপন্ন হয় 12 গ্রাম কার্বনের দহনের ফলে, এইটা আমাদের টার্গেট, ঠিক আছে, এইটা থেকে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এখানে 22.4 লিটার, এখানে যদি 2 থাকতো তাহলে কি করতে, 2 গুণিতক 22.4 লিটার উৎপন্ন হয় 12 গ্রাম থেকে, এইরকম ভাবে বলবে, এখানে সামনে যেটা থাকবে তার সঙ্গে গুণ করতে হবে, ঠিক আছে। তো এখন আমরা লিখবো কি 22.4 লিটার CO2 উৎপন্ন হয়, আচ্ছা আমি আর ভাষায় লিখছি না, টাইম লেগে যাবে, CO2 উৎপন্ন হয় কত গ্রাম কার্বনের দহনে, 12 গ্রাম কার্বনের দহনের ফলে, ঠিক আছে, 12 গ্রাম কার্বন দহনে, তাহলে
1 লিটারের জন্য কত হবে, আর তোমাকে এখানে চেয়েছে 11.2 লিটার এর জন্য কত গ্রাম কার্বন লাগবে। তাহলে 11 ঐকিক নিয়মে সেই যেরকম আগে বলেছিলাম, তাহলে 11.2 লিটারের জন্য কত হবে, তাহলে একের জন্য কত হতো গো, 12 ডিভাইডেড বাই 22.4 লিটার, আর এটার জন্য কত হবে ইন্টু 11.2। ঐকিক নিয়মে যেরকম করা হয়, তাহলে 11 গুণিতক 2, তাহলে এটা হচ্ছে 2, 6। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি অ্যান্সার পেলাম, 6 গ্রাম কার্বনের দহনের ফলে এখানে অ্যান্সার হলো। তাহলে অনেকেই বি অপশনে ঠিক মেরেছে, তো বি অপশন কতজন দিয়েছে গো, 78%। ভেরি গুড, 78%, 80%-এর কাছাকাছি হচ্ছে সঠিক উত্তর দিয়েছে। এটা দেখে খুবই ভালো লাগলো যে এটা সবাই ঠিকঠাক করে অ্যান্সার দিয়েছো। থ্যাংক ইউ, হাততালি সবার জন্য। তোমাদের একটা ক দেয়া হবে, ঠিক আছে। ভালো, এই রকম টাইপের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে, ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন। এই টাইপের কোশ্চেন পড়লে তুমি সবসময় এইভাবে অ্যাপ্রোচ করো। তুমি দেখবে এখানে যে আয়তন দিয়ে দেওয়া রয়েছে না, ভর দিয়ে। যদি এখানে বলা হতো যে দহন করলে এত গ্রাম CO2 উৎপন্ন হতো, ধরো বললো যে 80 গ্রাম CO2 উৎপন্ন হয়েছে, তখন তোমাকে গ্রামের সঙ্গে রিলেশন এস্টাবলিশ করতে হতো, ভর ভর এটা হচ্ছে ক্যালকুলেশন হতো। কিন্তু তোমাকে এখানে ভরের সঙ্গে আয়তনের রিলেশন দিয়েছে, তাই আমি ভর থেকে আয়তনে চলে এলাম। সামনে যেটা থাকবে সেটাকে অবশ্যই গুণ করে তারপরে রিলেশন এস্টাবলিশ করবে। মনে থাকে যেন এটা, ঠিক আছে, বাড়িতে প্র্যাকটিস করবে, হয়ে যাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, এইটা বলে দাও। 200 গ্রাম মার্বেল পাথর বিয়োজিত হয়ে কত গ্রাম CO2 উৎপন্ন হয়। 200 গ্রাম মার্বেল পাথর ওটা বিয়োজিত হবে। মার্বেল পাথর, আগে মার্বেল পাথরের সংকেত আমি ওর সংকেত দিয়ে দিতে পারতাম, ইচ্ছে করে দিইনি, তার কারণ এরকম ভাবে কোশ্চেন দিতে পারে। মার্বেল পাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3, ওটা বিয়োজিত হবে। তো বেসিক্যালি ওটা যদি বিয়োজিত হয় তাহলে কি উৎপন্ন হবে, কত গ্রাম CO2 উৎপন্ন হবে জিজ্ঞাসা করেছে, তাহলে অবশ্যই পাক্কা CO2 তো অবশ্যই এখানে উৎপন্ন হবে। দেখো CO2 এখান থেকে চলে গেছে, ভাবে নাও CO2 এখান থেকে চলে গেছে, আর কি রয়েছে, এখানে একটা অক্সিজেন রয়েছে আর এখানে Ca রয়েছে, তাহলে CaO পড়ে থাকবে, তাহলে পড়ে থাকবে CaO, এই জিনিসটা পড়ে থাকবে। তাহলে ক্যালসিয়াম অক্সাইড আর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, এটা উৎপন্ন হবে ডিস্টিলেশনে। তো যখন হয়ে যাবে ব্যালেন্স, তুমি এটাকে ইকুয়াল দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, এভাবে ইকুয়াল দিয়ে দিতে পারো। এবার তোমাকে বলেছে যে কত গ্রাম, এত গ্রাম থেকে কত গ্রাম, তাহলে গ্রামে গ্রামে রিলেশন, কোনো অসুবিধা নেই, আয়তনের কোনো ব্যাপার স্যাপার নেই। এবার তোমাকে রিলেশন দেখতে হবে, কার সঙ্গে কার রিলেশন, মার্বেল পাথরের সঙ্গে রিলেশন কার, CO2 এর রিলেশন, তাহলে এই দুটোর মধ্যে আমাদের কাজকর্ম, আর এটা নিয়ে আমাদের কোনো কিছু নেই। তুমি দেখে নেবে ইকুয়েশন লেখার পরে ব্যালেন্স করবে, ব্যালেন্স ঠিকঠাক আছে নাকি দেখবে, এইটা হচ্ছে রুল, আগে ঠিকঠাক করে ব্যালেন্স করবে। ব্যালেন্স হয়ে গেছে, ব্যালেন্স ঠিকঠাক, ক্যালসিয়াম অক্সিজেন যা আছে দুপাশে সব ঠিকঠাক করে রয়েছে। এবার তোমাকে কি জিজ্ঞাসা করেছে, 200 গ্রাম মার্বেল পাথর বিয়োজিত হবে, তাহলে 200 গ্রাম মার্বেল পাথর বিয়োজিত হবে, ঠিক আছে। কত গ্রাম CO2 উৎপন্ন হবে, তাহলে এখানে CO2 এর গ্রামটা জিজ্ঞাসা করেছে, এইটা কত উৎপন্ন হবে, এইটা আমাকে জিজ্ঞাসা, এইভাবে তুমি লিখে নিলে তোমার সুবিধা হবে। এবার এইটা তো আমাকে জিজ্ঞাসা করেছে, আমি কি দেখো ইকুয়েশন অনুযায়ী কত গ্রাম থেকে কত গ্রাম CO2 উৎপন্ন হচ্ছে, এটা তোমাকে টার্গেট করতে হবে। ক্যালসিয়াম কার্বনেট কত গ্রাম বিয়োজিত হয়ে কত CO2 উৎপন্ন হচ্ছে, আগে তুমি সমীকরণ অনুযায়ী বের করো। তাহলে সমীকরণ অনুযায়ী, তাহলে এখানে ক্যালসিয়ামের, তোমাকে এগুলো পারমাণবিক ভর দেওয়া থাকবে হয়তো, পরীক্ষায় দেওয়া থাকে। ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40, ঠিক আছে, প্লাস কার্বনের হচ্ছে 12, প্লাস 16, এক একটা অক্সিজেনের জন্য হচ্ছে 16, তিনটে অক্সিজেনের জন্য 16 3 48, তাহলে টোটাল কত হচ্ছে গো, 48 49 50 50 100 হচ্ছে, তাই তো। তাহলে টোটাল এখানে হচ্ছে 100 গ্রাম, তাই না। একটু নিচে দিকে এটা নামিয়ে নিয়ে আসি, তাহলে এটা হচ্ছে 100 গ্রাম। আর এইটা কত, এইটা হচ্ছে CO2 এক্ষুনি আমরা করেছি, কার্বনের জন্য হচ্ছে 12, অক্সিজেন দুটোর জন্য হচ্ছে 16 2 32, টোটাল হচ্ছে 44 গ্রাম। দেখো তাহলে এখানে দেখে বোঝা যাচ্ছে যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে উৎপন্ন হচ্ছে 44 গ্রাম। আর তোমাকে জানতে চেয়েছে 200 গ্রাম থেকে কত গ্রাম CO2 উৎপন্ন হবে, ইজিলি তুমি ক্যালকুলেশন করতে পারবে ওই ঐকিক নিয়মে। এই তো সিম্পল ব্যাপার, এইটা থেকে এইটা উৎপন্ন হয়, তাহলে এইটা থেকে কত উৎপন্ন হবে, এই তো। তাহলে কি করে করবে, তোমরা ঐকিক নিয়মে করে ফেলবে। তাহলে 100 গ্রাম থেকে 100 ভাষায় লিখবে, 100 গ্রাম ক্যালসিয়াম কার্বন থেকে উৎপন্ন হয় 44 গ্রাম CO2, 1 গ্রামের জন্য কত হয়, 1 গ্রামের জন্য কত হয় 44 ডিভাইডেড বাই 100, আর 200 গ্রামের জন্য কত হয়, সহজ ব্যাপার, তাহলে কত হবে 44 ডিভাইডেড বাই 100 ইন্টু
কত 200 এইটা, তাহলে 100 দুগুণে 200, তাহলে এটা হচ্ছে 88 গ্রাম। নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন হচ্ছে এইটা, বলছে যে 1.7 গ্রাম ভরের একটি গ্যাসের এসটিপিতে আয়তন হয় 2.24 লিটার, ওই গ্যাসের বাষ্প ঘনত্ব কত? তো বাষ্প ঘনত্ব জানতে হলে তোমাকে আণবিক ভর জানা প্রয়োজন। আণবিক ভর জানলে তুমি বাষ্প ঘনত্ব ওখান থেকে পেয়ে যাবে, তাই না? তাহলে 1.7 গ্রাম ভরের 1.7 গ্রাম ভরের 1.7 গ্রাম ভরের একটি গ্যাসের এসটিপিতে আয়তন বলেছে, এর আয়তন কত? 1.7 গ্রামের জন্য হচ্ছে 2.24 লিটার। এটা এসটিপিতে, অবভিয়াসলি এসটিপিতে। এসটিপি না দেওয়া থাকলে কিন্তু সমস্যা, এসটিপি না থাকলে ওটা আবার অন্য সূত্র দিয়ে করতে হয়, তোমাদের সব এসটিপি দিয়ে থাকবে। তোমাকে বাষ্প ঘনত্ব জিজ্ঞাসা করছে, বাবু দেখো বাষ্প ঘনত্ব যদি করতে হয় তাহলে তোমাকে এই রিলেশন দরকার, m = 2 × d। তাহলে বাষ্প ঘনত্ব d = m/2, m হচ্ছে এখানে আণবিক ভর, এই সূত্র লাগাতে হবে। তাহলে তুমি যদি m জানো, আণবিক ভর জানো, তাহলে তুমি 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তোমার টার্গেট তাহলে এখানে কি হবে? টার্গেট আমার ফিক্স, সেটা হচ্ছে আণবিক ভর বের করানো। দেখো তোমাদের একটু আগে আমি বলেছিলাম যে এসটিপিতে সবসময়ের জন্য খেয়াল রাখতে বলেছি যে 22.4 লিটার কত আয়তন, 22.4 লিটার আয়তন দখল করে 1 গ্রাম অণু বা হচ্ছে 1 মোল, তাই না? 1 মোল কোনো স্পিসিস, তো 1 মোল কোনো অণু হচ্ছে 22.4 লিটার দখল করে। তাহলে 22.4 লিটারের জন্য 22.4 লিটার আয়তনের জন্য যে ভরটা হবে সেটা হচ্ছে তার 1 গ্রাম অণুর ভর, 1 গ্রাম অণুর ভর, 1 গ্রাম অণুর ভর, এটা হচ্ছে যে ভরটা ও থাকবে, এটা হচ্ছে 1 গ্রাম অণুর ভর, এটা মানে হচ্ছে 1 গ্রাম অণু। 1 গ্রাম অণু মানে কিন্তু আণবিক ভর, 1 গ্রাম অণু কিন্তুই আণবিক ভরের সঙ্গে সমান হবে, এটাই হচ্ছে তোমার আণবিক ভর। এটা মনে রাখতে হবে যে 1 গ্রাম অণু মানে হচ্ছে কিন্তু আণবিক ভর। গ্রাম অণুর শুধু এখানে গ্রাম অণুর হচ্ছে ভর, ইউনিটটা গ্রাম হয়, আণবিক ভরের কোনো ইউনিট থাকে না। তো মোটামুটি ভাবে আমরা বলতে পারি 22.4 লিটারের যে ভরটা সেটা হচ্ছে গ্রাম অণু, বা বলছি সেটাই হচ্ছে আণবিক ভর। সুতরাং বলতে পারি 22.4 লিটার মানে আণবিক ভরের সঙ্গে সমান, ঠিক আছে, মানে ইকুইভ্যালেন্ট আর কি। এবার তাহলে দেখো এইটা থেকে তোমাকে এখানে আসতে হবে, মানে এখান থেকে এখানে যেতে হবে আর কি। তাহলে 22.4 লিটার মানে হচ্ছে আণবিক ভরের সঙ্গে সমান। আচ্ছা আমরা যদি এখানে যদি 22.4 লিটার সমান কত গ্রাম অণু বের করে নিতে পারি এইটার ক্ষেত্রে, তাহলে সেটাই হবে তার আণবিক ভর, তাই না? আমি করছি তাহলে বুঝতে পারবে, অনেকে হয়তো বুঝতে পারছো না, আমি বলে দিচ্ছি। এখানে দেখো 2.24 লিটার এসটিপিতে, এসটিপিতে 2.24 লিটার মানে হচ্ছে 2.24 লিটার মানে হচ্ছে 1.7 গ্রাম, যেটা আছে সেটাই তুলেছি, যেটা আছে সেটাই তুলেছি। তাহলে তোমার টার্গেট কি হবে? এই 22.4 লিটারের ভর কত, 22.4 লিটার ভর, লিটারের আয়তনের যে ভরটা সেটাই তো আণবিক ভর, তাই না? তাহলে সেটাই তুমি বের করো। তাহলে 2.24 লিটারের ভর হচ্ছে 1.7, আর 22.4 লিটারের জন্য কত হবে? 22.4 লিটারের জন্য কত ভর হবে? তাহলে একের জন্য কত হবে? 1.7 ডিভাইডেড বাই হচ্ছে 2.24, আর 22.4 লিটার আয়তনের জন্য 22.4 লিটার আয়তনের জন্য কত হবে? আচ্ছা এগুলো সব এতগুলো ডট হয়ে গেছে। 22.4 লিটার আয়তনের জন্য কত ভর হবে? 1.7 ডিভাইডেড বাই 2.24 ইন্টু 22.4, ঠিক আছে এই জিনিসটা। তো বেসিক্যালি এইটা যেটা বেরোবে এটা কার 22.4 লিটার আয়তনের জন্য কত ভর বেরোবে, সেটা গ্রামে বেরোবে, কারণ গ্রাম অণুতে আমি করেছিলাম। কিন্তু যখন আণবিক ভর হয়, আণবিক ভরের কোনো একক থাকে না, ঠিক আছে, ওটা একটা তুলনামূলক ভর। তো সুতরাং আমি এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসবে গো? এটা থেকে কত আসবে? আচ্ছা এখান থেকে এখানে যদি এটা যদি দশমিক তুলি, অনেকে এরকম করে করো, তাহলে এখানে যদি দশমিক তুলি, কত দিয়ে ভাগ করে দিই, কত হবে এটা ভাগ করলে? এটা যদি দশমিক তুলে দিই, যদি তোমার ক্যালকুলেটর যদি না থাকে তাহলে হচ্ছে উপরে কত বসবে? 100,
আর এর জন্য নিচে যদি দশমিক তুলো তাহলে এখানে হবে 10। তো একটা শূন্য কেটে দিলে তাহলে এটা হচ্ছে 224 কেটে গেল, তাহলে এখানে 10-এর সঙ্গে গুণ হবে, মানে এখানে হচ্ছে 17 হবে। এটা আণবিক ভর বেরোলো। আচ্ছা আমাদের কি জিজ্ঞাসা করেছে, ও বাষ্প ঘনত্ব জিজ্ঞাসা করেছে। আচ্ছা সরি সরি সরি, ওরা স্টুডেন্টরা সব জানে এগুলো। তাহলে দেখো 22.4 লিটার যে ভরটা দখল, মানে 22.4 লিটার আয়তন যে ভরটা থাকে সেইটা হচ্ছে তার গ্রাম আণবিক ভর, বা হচ্ছে আণবিক ভর বলতে পারে। যদি গ্রাম আণবিক ভর হয় তাহলে সেটা 17 গ্রাম হবে, আর আণবিক ভর হলে সেটা শুধু 17 হবে, আণবিক ভরের কোনো একক থাকে না। তাহলে তোমাকে জিজ্ঞাসা করেছিল বাষ্প ঘনত্ব, ঠিক বলেছে, হ্যাঁ স্টুডেন্টরা সেরা আছে। তাহলে ডি ইকুয়ালস টু কি হবে, 17/2। ঠিক আছে, তাহলে এটা কত হবে, 8.5। তাহলে বি অ্যান্সার হবে, ঠিক বলেছো। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি, এইটা করে দাও। তাহলে বলছে 100 গ্রাম H2 পেতে হলে বাবু কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে। এই সব টাইপের কোশ্চেন যদি করতে হয় তোমাকে আগে ইকুয়েশন লিখতে হবে, তারপরে তোমাকে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করার পরে কার সঙ্গে কার রিলেশন তোমাকে বের করতে হবে, তারপরে তোমাকে সবার আণবিক ভরগুলো লিখতে হবে, তারপরে তোমাকে ফাইনাল ক্যালকুলেশন করতে হবে। এখন আমাদের উত্তরপত্রে যেতে হবে, তাহলে তাড়াতাড়ি করে চলো। ওকে, 100 গ্রাম H2 পেতে হলে আমাদের কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে আমাদের দেখতে হবে কার সঙ্গে কার রিয়াকশন হচ্ছে, বিক্রিয়ক এবং বিক্রিয়াত পদার্থগুলো এখানে ঠিকঠাক করে লিখতে হবে, না হলে হবে না। এখানে তো আমি একটা সিম্পল এক্সাম্পল ধরেছি, ডিফিকাল্ট এক্সাম্পল যদি দেয় তাহলে তোমাকে সেখানে একটাই টাস্ক, সেটা হচ্ছে রিয়াকশনটাকে ব্যালেন্স করে লেখা। ঠিক আছে, এটাই হচ্ছে আসল টাস্ক। ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে। ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে, ডাইলুট H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে। দিলে কি বলছে, হাইড্রোজেন পেতে হলে, তাহলে নিশ্চয়ই পাচ্ছ কি এই রিয়াকশন থেকে, এখান থেকে পাচ্ছ হাইড্রোজেন গ্যাস পাক্কা পাচ্ছ, এখান থেকে হাইড্রোজেন গ্যাস পাক্কা পাচ্ছ। হাইড্রোজেন গ্যাস নয়, হাইড্রোজেন এখানে ভরে তোমাকে জানতে চেয়েছে। তাহলে এখানে একটা প্রোডাক্ট বা একটা বিক্রিয়াত পদার্থ H2 তুমি পাক্কা কনফার্ম। যতক্ষণ না ব্যালেন্স করছে ততক্ষণ অ্যারো আমি রাখবো, ব্যালেন্স হয়ে গেলে তখন ইকুয়াল সাইন দিয়ে দেবো। আচ্ছা দেখো H2 তো পেলাম, তার সঙ্গে আর কি কিছু উৎপন্ন হবে না, ম্যাগনেসিয়াম আছে H2SO4 অবভিয়াসলি উৎপন্ন হবে। স্যার MgSO4 আর একটা উৎপন্ন হতে পারে। তোমার কনসিয়াসনেস, মানে তুমি যদি একটু কনসিয়াস থাকো তাহলে এই ব্যালেন্স গুলো ইজিলি করতে পারো। H2 উৎপন্ন হবে, তোমাকে তো এইটা তোমার দেওয়া আছে কোশ্চেনে। তাহলে বাকি আর কি বাকি থাকলো, H2 তো এখানে লিখে দিয়েছো, SO4 আছে আর Mg আছে, তাহলে MgSO4 উৎপন্ন হবে। একটু লিখে লিখে প্র্যাকটিস করলে বুঝে বুঝে এগুলো করা খুবই ইজি। তাহলে MgSO4 উৎপন্ন হলো। ঠিক আছে, দেখো ব্যালেন্স হয়ে গেছে এখন। Mg এ পাশে একটা, ও পাশে একটা, হাইড্রোজেন এ পাশে যা SO4 একই রকম হয়েছে, তখন এটাকে আর এরকম অ্যারো দেবো না, এটাকে আমরা ইকুয়াল সাইন দিয়ে দেবো, এটাকে আমরা ইকুয়াল সাইন দিয়ে দেবো। এবার কি বলেছে, তাহলে ফার্স্ট আমরা রাসায়নিক সমীকরণকে এইভাবে লিখবো, সেকেন্ড হচ্ছে ব্যালেন্স করব, সবই হয়ে গেছে। নেক্সট আমাদের রিলেশন দেখতে হবে যে কার সঙ্গে কার রিলেশন রয়েছে। H2 100 গ্রাম H2 পেতে হলে তাহলে H2 এর সঙ্গে রিলেশন কার, কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু H2SO4 এর আমাকে বিক্রিয়া ঘটাতে হবে। তাহলে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে, তাহলে ম্যাগনেসিয়ামের সঙ্গে আমার এখানে সম্পর্ক H2SO4 লাগবে না, কারণ তোমাকে জানতে চেয়েছে কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে, এটা জানতে চেয়েছে, আর H2 এর পরিমাণ জানতে চেয়ে 100 গ্রাম। তাহলে এখানে রিলেশন হচ্ছে এই দুজনের, তোমাকে আগে রিলেশনটা খুঁজে নিতে হবে, এরপরে যে ডেটাগুলো দেওয়া আছে ওগুলো বসাও। 100 গ্রাম H2 পেতে চাও, তাহলে H2 পেতে চাও হচ্ছে 100 গ্রাম, এর নিচে লিখলাম H2। কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করবে, তাহলে এখান থেকে আমি আসছি 100 সোজাসুরি আমি লিখছি কত গ্রাম ম্যাগনেসিয়াম, এটা জিজ্ঞাসা চিহ্ন দিলাম। এবার কি বলেছে যে লঘু H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে, তাই না, কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু H2SO4 বিক্রিয়া ঘটাতে হবে, তাই তো, হ্যাঁ। তাহলে আমাকে দেখো সমীকরণ অনুযায়ী আগে বের করতে হবে কত গ্রাম ম্যাগনেসিয়ামে থেকে আমি কত গ্রাম হচ্ছে H2 পাচ্ছি। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত, ম্যাগনেসিয়ামের দেখো এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে তুমি শুধু ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর যদি ধরো তাহলে হয়ে যাবে। ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর তোমাদের মনে হয় দেওয়া থাকে, তাই না, ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত, 24, তাই তো, হ্যাঁ 24। তাহলে জোড় সংখ্যাগুলোর ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্কে জেনারেলি ডাবল হয়ে যায়,
তো এর ক্ষেত্রে হচ্ছে 24 গ্রাম। তাহলে তুমি দেখবে এটা তো তুমি সমীকরণ থেকে মানে এখান থেকে পেয়ে গেছো, যেটা তোমার প্রদত্ত দেওয়া রয়েছে। আর বাকি উপরে ডেটাগুলো আসবে এই সমীকরণগুলো দেখে, ব্যালেন্স সমীকরণ থেকে। তাহলে হাইড্রোজেন কত গ্রাম থেকে আসছে? হাইড্রোজেন হচ্ছে 1 করে ভর, আর দুটো রয়েছে, তাহলে 2 গ্রাম। ঠিক আছে, হাইড্রোজেন হচ্ছে এখানে 2 গ্রাম। তাহলে দেখো এখানে একটু দেখো মন দিয়ে বোঝো জিনিসটা। 2 গ্রাম থেকে পাচ্ছি আমরা ম্যাগনেসিয়াম 24 গ্রাম। তাহলে 100 গ্রাম থেকে পাবো কত? সরি, এটাকে অন্যভাবে বলতে হবে। 2 গ্রাম হাইড্রোজেন পাচ্ছি 24 গ্রাম ম্যাগনেসিয়াম H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে। তাহলে 100 গ্রাম হাইড্রোজেন পেতে কত গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করাতে হবে সেটা তুমি পেয়ে যেতে পারবে। এই যে ঐকিক নিয়মে তোমরা এরকম করতে না, এটা থেকে এইটা পাচ্ছি, তাহলে এইটা থেকে কত পাবো, তাহলে ঐকিক নিয়মে সেরকম করো, দিলে অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, আমি শর্টকাটে লিখছি। তাহলে তোমরা ভাষায় লিখবে 2 গ্রাম H2 পেতে 24 গ্রাম ম্যাগনেসিয়ামকে H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করাতে হবে 1 গ্রামের জন্য, আর 100 গ্রামের জন্য কত, সেটাই করছি। তাহলে 2 গ্রামের জন্য আমরা হচ্ছে 24 গ্রাম ম্যাগনেসিয়াম নিয়েছিলাম, 24 গ্রাম ম্যাগনেসিয়াম নিয়েছিলাম। আর 1 গ্রামের জন্য কত? 24 ডিভাইডেড বাই হচ্ছে 2। আর আমাদের যেটা হচ্ছে 100 গ্রামের জন্য আমরা কত নেব? 24 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে 100, এইটা। তাহলে কত হবে? 2 12। তাহলে দুটো শূন্য এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 1200। হাততালি হাততালি, যারা 1200 অ্যান্সার দিয়েছো হাততালি। অনেকে 450 অ্যান্সার দিয়েছিলে, তোমাদের কিন্তু উত্তর ঠিক হয়নি। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি। চলো নেক্সট কোশ্চেন এইটা, তাড়াতাড়ি করে অ্যান্সার দাও। করো, খাতায় করো, কোথাও থেকে দেখে বা অন্য কারোর হেল্প নিয়ে করো না, নিজেরা করো। প্র্যাকটিস হচ্ছে তো তোমাদের, আমি তো সময় দিচ্ছি, কি আছে। ওকে, তাহলে 2 মিনিট হয়ে গেছে, তাহলে তোমাদের অ্যান্সার গুলো দিয়ে দিই। 72 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে সম্পূর্ণ দহন করবে, কি বলেছি তোমাদের? ভাষা পড়বে, তাহলে সেটাকে তুমি এখানে লেখার চেষ্টা করবে রিয়াকশন হিসাবে। ঠিক আছে, রিপ্রেজেন্ট করার চেষ্টা করবে। ভাষা পড়ে বুঝতে হবে, বুঝলে? ভাষা এখন যদি ভাষা পড়ে ইকুয়েশন লিখতে পারো, তবেই তো অন্যজনের মন পড়তে পারবে, পরবর্তীকালে তোমাদের কাজে লাগবে। মন পড়তে হবে, মন বুঝতে হবে, দিলে তো তোমার অনেক কিছু কাজের সলভ হবে, মানে অনেক কিছু সমস্যার সমাধান হবে। তো ভাষা পড়ে এখন তোমাদের ইকুয়েশন লিখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। 72 গ্রাম ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে দহন করা হবে, তাহলে ম্যাগনেসিয়ামের সঙ্গে রিয়াকশন হচ্ছে, দেখো অক্সিজেনে দহন করা হবে, তাহলে অক্সিজেনের বিক্রিয়া হবে ম্যাগনেসিয়ামের সঙ্গে। দিয়ে বলে কি পরিমাণ ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে, তাহলে এখান থেকে তৈরি হবে ম্যাগনেসিয়াম অক্সাইড MgO। দেখো জিনিসটা এখন মনে হয় ব্যালেন্স নেই, তাহলে আমাকে কি করতে হবে, এখানে ম্যাগনেসিয়াম ঠিক লিখেছি তো, ম্যাগনেসিয়াম অক্সিজেনের সম্পূর্ণ দহন করলে কি পরিমাণ ম্যাগনেসিয়াম। তাহলে এখানে দেখো ম্যাগনেসিয়াম এখানে কিন্তু ব্যালেন্স করা নেই, সুতরাং আমাকে এখানে O2 এইভাবে রয়েছে, দুটো অক্সিজেন রয়েছে, দুটো অক্সিজেনের পরমাণু, এখানে 2 বসিয়ে দাও, তাই না? তো বেসিক্যালি এখানে 2 বসানোর সঙ্গে সঙ্গে আমাকে এখানেও কিন্তু একটা 2 লাগাতে হবে, দিলে দেখো ব্যালেন্স হয়ে গেছে। হয়ে গেছে তো, দুটো ম্যাগনেসিয়াম, এপাশেও দুটো ম্যাগনেসিয়াম, এপাশে দুটো ম্যাগনেসিয়াম, দুটো ম্যাগনেসিয়াম, এখানে দুটো অক্সিজেনের পরমাণু, এখানেও কিন্তু সামনে 2 রয়েছে, তো 2 হয়ে গেছে। তো তাহলে এটাকে আমি এখন কি করব, ইকুয়াল সাইন দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা। এবার তোমাকে ইকুয়েশন হয়ে গেছে, ব্যালেন্স ইকুয়েশন হয়ে গেছে। এবার তোমাকে কি করতে হবে, এবার তোমাকে রিলেশন দেখতে হবে, কার সঙ্গে কার রিলেশন। ম্যাগনেসিয়ামকে অক্সিজেনে দহন করা হলে কি পরিমাণ ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইডের সঙ্গে ম্যাগনেসিয়ামের হচ্ছে রিলেশন, এই দুজনের রিলেশন, অক্সিজেন এখানে লাগবে না। তাহলে তোমাকে কি ডেটা দেওয়া রয়েছে সেগুলো আগে লেখো। 72 গ্রাম ম্যাগনেসিয়ামকে দহন করা হয়েছে, তাহলে এটা হচ্ছে 72 গ্রাম, একটু নিচে লিখবে কারণ উপরটা আমি এই ইকুয়েশন অনুযায়ী লিখবো। ঠিক আছে, ইকুয়েশন অনুযায়ী তুমি দেখতে পাচ্ছ 2 ইন্টু ম্যাগনেসিয়ামের ভর কত, কত গো, ম্যাগনেসিয়ামের 24, তাই তো? তাহলে এটা হচ্ছে 48 হবে, 24 দুগুণে 48 হবে, 48 গ্রাম, এটা ম্যাগনেসিয়ামের জন্য। উপরে এই জন্য লিখলাম কারণ তোমার এই দুজনের মধ্যে রিলেশন তো, এই জন্য ছেড়ে লিখলাম। আগে ডেটাগুলো, যে গিভেন ডেটাগুলো দেওয়া রয়েছে ওগুলো আগে লিখে ফেলো, তারপরে ওইগুলো লিখবে। ম্যাগনেসিয়ামের সঙ্গে অক্সিজেনের দহন করলে কি পরিমাণ ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, তাহলে 72 গ্রামের জন্য কি পরিমাণ ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে, এটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে। তাহলে উপরের গুলো আমাদের ইকুয়েশন অনুযায়ী লিখতে হবে। তাহলে উপরে এখানে 2 রয়েছে, তো 2 গুণিত ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর কত, ম্যাগনেসিয়ামের একটার জন্য হচ্ছে 24 আর একটা অক্সিজেনের জন্য হচ্ছে 16,
তো 2 গুণিতক এইটা হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম অক্সাইডের ভর, তাহলে কত হচ্ছে? এটা হচ্ছে 80, তাহলে এটা হচ্ছে 80 গ্রাম। ঠিক আছে, 24, হ্যাঁ 36, 30, 40, 40 দিয়ে 80, ঠিক আছে। এই তো হয়ে গেছে, এই তো অ্যান্সার হয়ে গেছে। তো তুমি রিলেশন এস্টাবলিশ করে নিয়েছো মানে তো হয়ে গেছে। 48 গ্রামের থেকে তুমি ম্যাগনেসিয়াম থেকে পাচ্ছ 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, 72 গ্রাম থেকে কত পাবে ওই কি নিয়মে করে নেবে, হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা কি হবে তাহলে? 48 গ্রাম থেকে তুমি পাচ্ছ, ভাষায় লিখবে 48 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড দহনের ফলে 80 গ্রাম হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হচ্ছে, এইভাবে ভাষায় লিখবে, ঠিক। আর 1 গ্রামের জন্য কত পাচ্ছ? 80 ডিভাইডেড বাই হচ্ছে 48, ঠিক আছে। আর তোমাকে 72 গ্রামের জন্য কত বের করতে বলেছে, তাহলে এর জন্য তুমি কত পাবে? 80 ডিভাইডেড বাই হচ্ছে 48 ইন্টু হচ্ছে 72, ঠিক আছে। ঠিক আছে তো, তাহলে এটা হচ্ছে 12 4 48, আর এটা 12 4 48, এটা হচ্ছে 12 6 72, আর এটা হচ্ছে 4 2 8, 0 20 4 80, তাহলে 6 দিয়ে 12, 120, 120 গ্রাম এটা হচ্ছে। ও তোমরা ব্যালেন্স করনি এই জন্য প্রবলেম হয়েছে। ব্যালেন্স বাবু পাক্কা, এই ভুলটা আর করবে না, লেখার পরে দেখে নেবে ব্যালেন্স ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। আমি না হলে ছোট একটা ভিডিও না হলে তোমাদের বানিয়ে দেবো কি করে ব্যালেন্স করবে, ঠিক আছে। আমার মাথায় থাকলো আমি ব্যালেন্স করবো। তোমরা তো কমেন্টে একটু কমেন্ট করবে, যখন অন্যান্য ভিডিও দেওয়া হয় তখন লাইভ শেষ হয়ে গেলে কমেন্টে একটু কমেন্ট করে দেবে, তাহলে আমার মনে থাকবে। মনে থাকে না তোমাদের কোথায় কি অসুবিধা, ঠিক আছে, মনে করে দেবে আমাকে পরে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসছি। এই কোয়েশ্চেনের অ্যান্সার দাও। আচ্ছা, 500 গ্রাম চুনাপাথরকে উত্তপ্ত করে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে? চুনাপাথর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। তো সেই একই রকম তোমাকে আগে ইকুয়েশন লিখতে হবে, তারপরে সেখান থেকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করা, যদি ব্যালেন্স থাকে তো কোনো অসুবিধা নেই, যদি অটোমেটিক হয়ে যায় না হলে ব্যালেন্স করতে হবে, তারপরে তোমাকে সাজাতে হবে ইকুয়েশন। তাহলে চুনাপাথর থেকে উত্তপ্ত করে কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে, তাহলে চুনাপাথরের সংকেত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3, একে উত্তপ্ত করা হবে, একে উত্তপ্ত করা হবে, দিয়ে সেখান থেকে কি পাওয়া যাবে? কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। ওকে, কার্বন ডাই অক্সাইড পেয়েছি। আচ্ছা, এইটা তো আমি ভাষা পড়ে করলাম বাবু। দেখো কার্বন ডাই অক্সাইড শুধু হলে ক্যালসিয়ামটা কোথায় যাবে? এইটা কিন্তু একটু আগেও করিয়েছিলাম আমি। তোমার ব্যালেন্স নেই এখানে, ক্যালসিয়াম এপাশে একটা, এপাশে ক্যালসিয়াম নেই, অক্সিজেনও ঠিকঠাক করে ব্যালেন্স হয়নি, তাহলে তোমাকে ঠিকঠাক করে ব্যালেন্স করতে হবে। CO2 নিয়ে নিয়েছি, বাকি কি পড়ে রয়েছে? এখানে একটা CO2 নিয়ে নিলে একটা অক্সিজেন পড়ে থাকবে আর ক্যালসিয়াম পড়ে থাকবে, তাহলে আমি যদি লিখি এটা ক্যালসিয়াম অক্সাইড, এটা কি ঠিক হবে স্যার? হ্যাঁ ঠিক হয়ে গেছে অটোমেটিক্যালি। দেখো এটাতে কোনো খাটনি নেই, তো এইগুলো ব্যালেন্স করা ইজি, একটু প্র্যাকটিস করলেই তুমি ব্যালেন্স করতে পারবে, তাই অ্যারো আর দেবো না, ইকুয়াল সাইন দিয়ে দেবো। এবার তোমাকে যে ডেটাগুলো দেওয়া রয়েছে সেখান থেকে তোমাকে আসতে হবে। আগে রিলেশন দেখো, কার সঙ্গে কার রিলেশন। 500 গ্রাম চুনা পাথর, তাহলে এই চুনা পাথরের সঙ্গে রিলেশন কার? কার্বন ডাই অক্সাইডের, তাহলে চুনার সঙ্গে CO2 এর রিলেশন। আচ্ছা, এর দুজনের হচ্ছে রিলেশন, তাহলে এর ভর আগে বের করবে, এই দুজনের ভর আগে বের করে ফেলো তো। ক্যালসিয়াম কার্বনেটের ভর এক্ষুনি মানে এর গ্রামাণবিক ভর কত? ক্যালসিয়াম এক্ষুনি বের করেছিলাম, 100 হয়েছিল না? এটা বের করতে পারবে। ক্যালসিয়ামের জন্য হচ্ছে 40 প্লাস, এটা এটা কি করে বের করবে? এক্ষুনি করেছি, 40 প্লাস হচ্ছে কার্বনের হচ্ছে 12 প্লাস এই তিনটা অক্সিজেনের 16 3 48, এটা যোগ করে দিলে টোটাল 100 আসবে। তাহলে 100 গ্রাম থেকে আমি পাচ্ছি কত কার্বন ডাই অক্সাইড? 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড পাচ্ছি। ভর ভরের রিলেশন, তো গ্রাম গ্রাম দিয়ে লিখলাম। তোমাকে এবার ডেটা কি দেওয়া রয়েছে? 500 গ্রাম চুনাপাথর উত্তপ্ত করে কত গ্রাম কার্বন ডাই অক্সাইড, তাহলে 500 গ্রাম চুনাপাথর থেকে আমি চাইছি, তাহলে কত কার্বন ডাই অক্সাইড পাবো? এই আরো দিয়ে দিচ্ছি, এই তো ঐকিক নিয়মে তোমার সেট রেডি। 100 গ্রাম থেকে এত পাচ্ছ, এত থেকে কত পাবে। একই রকমের সব কোশ্চেন থাকে, যেগুলো ডিফিকাল্ট থাকে সেখানে মেন প্রবলেম তোমাদের হচ্ছে ইকুয়েশন লেখা আর তাকে ব্যালেন্স করা, এইটা হচ্ছে তোমাদের ডিফিকাল্ট টাস্ক। না হলে সব একই ফরম্যাটে রিলেশন এরকম তৈরি করে নেবে, যে ডেটা দেওয়া রয়েছে ডেটা লিখবে, আর এই ভর ভরের রিলেশন থাকলে ইকুয়েশন অনুযায়ী ভর ভর তো তুমি অবশ্যই দু সাইডে পেয়ে যাবে,
আর এক পাশে কিছু একটা ডেটা থাকবে, অন্য পাশে জানতে চাইবে, না হলে এই সাইডে ডেটা দেওয়া থাকবে, এই পাশে জানতে চাইবে। এই তো খেলা, এখানে আর বেশি কিছু থাকে না। তো এটা তুমি ঐকিক নিয়মে সলভ করে নাও, দেখি তোমাদের সঙ্গে আমার অ্যান্সার মিলছে কিনা। তাহলে 100 গ্রাম চুনাপাথর থেকে আমরা পাচ্ছি 44 গ্রাম CO2 পাচ্ছি। 1 গ্রাম থেকে আমরা কত পাবো? 44 ডিভাইডেড বাই 100 গ্রাম। আর হচ্ছে 500 থেকে কত পাবো? এত গ্রাম। আর 500 গ্রাম থেকে আমরা পাবো কত? 500 তো 500 গ্রাম থেকে আমরা পাবো কত? 44 ডিভাইডেড বাই 100 ইন্টু 500। তাহলে কত হচ্ছে? কত হচ্ছে গো কাটাকুটি করলে? 105-এ 500, তাহলে কত হচ্ছে? 44 5 4-এ 20, 200, 5 4-এ 20, 220 গ্রাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন আসছি। এইটা তাড়াতাড়ি করে সলভ করো। ভাষা দিয়ে একটু বলে দিই। 17 গ্রাম H2S গ্যাস ক্লোরিন দ্রবণে চালনা করলে কত গ্রাম সালফার অধক্ষিপ্ত হয়? তাহলে যেরকম শিখিয়েছি ওই রকম ভাবে আগে লেখো, আমি সময় দিচ্ছি, লেখো। শিখেছো কিনা আমি বুঝতে পারবো। সেই অ্যাজ ইউজুয়াল রুল, আগে পড়ে আগে ইকুয়েশন কমপ্লিট করবে, ঠিক আছে? তাহলে ব্যালেন্স করে নেবে, তারপরে ব্যালেন্স করার পরে কার মধ্যে কার রিলেশন দেখবে, দিয়ে তুমি সাজাবে এটা থেকে কত ভর থেকে কত উৎপন্ন হচ্ছে, আর তোমাকে যেটা দেওয়া হচ্ছে তার থেকে কত উৎপন্ন হবে। এই হচ্ছে সিস্টেম, ফান্ডাটা এটা, আর কিছু নেই। তাহলে দেখি H2S গ্যাস ক্লোরিন দ্রবণে চালনা করলে, তাহলে নিশ্চয়ই H2S এর সঙ্গে বিক্রিয়া করানো হচ্ছে কার? নিশ্চয়ই বিক্রিয়া করানো হচ্ছে H2S এর সঙ্গে, H2S এর সঙ্গে নিশ্চয়ই বিক্রিয়া করানো হচ্ছে ক্লোরিনের। চালনা করা হয়েছে মানে তার সঙ্গে বিক্রিয়া করানো হয়েছে। কত গ্রাম সালফার অধক্ষিপ্ত হবে? নিশ্চয়ই বিক্রিয়াত পদার্থ হিসাবে বাবু একটা সালফার তো এইরকম উৎপন্ন হবেই হবে, পাক্কা, এটা তো 100%। তাহলে দেখো ব্যালেন্স করা কত ইজি, দেখো তুমি এখানে হয়েই গেছে, সালফার একটা তো আমি নিয়ে নিয়েছি সালফার, বাকি পড়ে রয়েছে কে? এখানে H2 আর এখানে Cl2। তাহলে H2 আর Cl2, তোমার ইনস্টিংক্ট কি বলছে যে কি হতে পারে এখানে? HCl একটা হওয়ার চান্স রয়েছে না? এবং 2 যদি সামনে, HCl এর সামনে যদি 2 বসিয়ে দিই তাহলে দেখো ব্যালেন্সও হয়ে যাবে। দেখো একটা H আর একটা Cl, HCl, আর এটাও 2 এটাও 2 রয়েছে, সামনে যদি 2 বসিয়ে দিয়ে হয়ে যাবে। এইটা তো কোনো কম্পাউন্ড এক্সিস্ট করে না, তাহলে HCl কম্পাউন্ড এক্সিস্ট করে, তাহলে এই তো ব্যালেন্স হয়ে গেল। তাহলে সালফারের সঙ্গে তুমি যদি 2 HCl যদি দিয়ে দাও তাহলে হয়ে গেল। আর যদি 2 যদি নাও তোমার মনে থাকে, তুমি এখানে দেখতে পাচ্ছ এখানে দুটো ক্লোরিন রয়েছে, এখানে 2 বসিয়ে দাও। এর একটা মানে প্র্যাকটিস করতে করতে হয়ে যায়, না হলে দু একটা ট্রিক দিয়ে দিলে তুমি বুঝতে পেরে যাবে। তো ব্যালেন্স তো হয়ে গেছে, এটাকে তুমি এখন কি করবে? ইকুয়াল সাইন দিয়ে দেবে, ঠিক আছে? তোমরা দেখো তোমরা ইকুয়াল সাইনই দিয়ে রাখবে, তার কারণ তুমি তো ব্যালেন্স তো করবেই। তুমি এরকম অ্যারো দেবে, তোমার তো আর পরীক্ষার খাতা ডিজিটাল বোর্ডের খাতা, ডিজিটাল বোর্ড নয়, মানে ডিজিটাল পেপার নয় ওটা, যে লিখলে তারপর মুছে দেবে, এরকম নয়। তো তোমাকে এইভাবে করতে হবে, ইকুয়েশন মানে ইকুয়াল দিয়ে করবে। কার সঙ্গে কার রিলেশন? H2 গ্যাস, 17 গ্রাম H2 গ্যাস, H2S গ্যাস, তাহলে H2S গ্যাসের সঙ্গে ক্লোরিন দ্রবণে চালনা করলে কত গ্রাম সালফার অধক্ষিপ্ত হবে? H2S এর সঙ্গে সালফারের রিলেশন, এইটা হচ্ছে তোমার রিলেশন। আর কাউকে তুমি চেনো না, তোমার হচ্ছে এই দুজনের সম্পর্ক, ঠিক আছে? এবার তোমাকে এই দুজনের সম্পর্ক মানে এই দুজনের আগে ভর বের করে ফেলো তো। আমি যেটা ডেটা রয়েছে সেরকমও করতে পারি, না হলে আমি আগে ভরও বের করে নিতে পারি, কোনো অসুবিধা নেই। H2S এর আণবিক ভর কত? হাইড্রোজেনের জন্য হচ্ছে, দুটো হাইড্রোজেনের জন্য 1 × 2 প্লাস এক একটার জন্য 1 করে, তাই দুজন রয়েছে বলে ×2, প্লাস সালফারের হচ্ছে পারমাণবিক ভর 32, তাহলে হচ্ছে টোটাল কত? 34। তাহলে 34 গ্রাম H2S থেকে আমি সালফার কত পাচ্ছি? সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32 গ্রাম। তোমাকে এখানে জানতে চেয়েছে 17 গ্রাম H2S গ্যাস থেকে চালনা করলে কত গ্রাম সালফার অধক্ষিপ্ত হয়, তাহলে জানতে চেয়েছে সালফার কত উৎপন্ন হবে, কত থেকে? 17 গ্রাম থেকে কত উৎপন্ন হবে, এটা তোমাকে জানতে চেয়েছে। ঐকিক নিয়মে সাজিয়ে দিয়েছো মানে আর কিছু নেই, সাজিয়ে দেওয়া মানে তোমার কাজ শেষ, খেলা শেষ। তাহলে তুমি ঐকিক নিয়মে করো, 34 গ্রাম থেকে তুমি পাচ্ছ 32 গ্রাম। ধরো বাবু এইটা এখানে দেওয়া থাকতো, এই পাশে আরো জিজ্ঞাসা চিহ্ন থাকতো, তুমি তাহলে উল্টে নেবে ঐকিক নিয়মটাকে, ঠিক আছে? মানে ঐকিক নিয়মে যেরকম করা হয় জাস্ট উল্টে নেবে এইটাকে, ইকুয়েশনকে। আর 17 গ্রামের জন্য কত হবে? আচ্ছা, একের জন্য কত হবে? 1 গ্রামের জন্য তুমি করবে, এগুলো জানো, আমি জাস্ট একের জন্য আবার করাচ্ছি।
আর 17-এর জন্য কত হবে? 17 গ্রামের জন্য 32 ডিভাইডেড বাই হচ্ছে 34, কত হবে কাটাকুটি করলে? 17, 17 দুগুণে 34, 2 16। তাহলে ঠিকই বলেছো সবাই, থ্যাংক ইউ, 16 গ্রাম হবে অ্যান্সার। থ্যাংক ইউ, হাততালি। নেক্সট কোয়েশ্চেন এবং লাস্ট কোয়েশ্চেন, তাড়াতাড়ি করে সলভ করো এটা। কত গ্রাম CO2 স্বচ্ছ চুন জলের মধ্য দিয়ে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনের উৎপন্ন? দেখো কার সঙ্গে আগে ইকুয়েশন, এটা পড়ে আগে ইকুয়েশন লেখো। কত গ্রাম CO2 স্বচ্ছ চুন জলের মধ্য দিয়ে চালনা করা হবে? তাহলে CO2 কে চুন জলের মধ্য দিয়ে চালনা করা হবে, CO2 গ্যাসকে চালনা করা হবে চুন জল। চুন জলের সংকেত না জানলে হবে না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে চুন জল বলে, CaOH2, তাই না? তাহলে বলছে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনের উৎপন্ন হবে? 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনের উৎপন্ন হবে। তাহলে দেখি কার সঙ্গে কে বিক্রিয়া করছে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা চুন জলের মধ্য দিয়ে, স্বচ্ছ চুন জলের মধ্য দিয়ে চালনা করা হয়েছে কার? CO2 কে চালনা করা হয়েছে। তাহলে CO2 এর বিক্রিয়া ঘটানো হলো, দিয়ে বলছে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে। তাহলে এখান থেকে বলছে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে, CaCO3 হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটা উৎপন্ন হবে। আচ্ছা, ব্যালেন্স কি হয়ে গেছে? না, ব্যালেন্স হয়নি, কারণ ক্যালসিয়াম রয়েছে, কার্বনেট, এখানে হাইড্রোজেনের কোনো কম্পোনেন্ট নেই, হাইড্রোজেনের কোনো কিছু তৈরি হয়নি। আচ্ছা তোমাদের আমি দেখো টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। দেখো চুন জল যেটা হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, নিশ্চয়ই এখানে জল তো আছে অবশ্যই। তাহলে তুমি একটা ওয়াটার এপাশে লেখো দেখি, যদি ব্যালেন্স হয়ে যায় তো খুবই ভালো, আই থিঙ্ক হয়ে যেতে পারে। চুন জল না, জল ওখানে রয়েছে, তো এইভাবে তুমি তো একটু ট্রিক জানলেই তো তোমার হয়ে যাবে কাজ। 5-6টা তো, মানে 5-6টা নয়, 10টা খানিক তো রিয়াকশন রয়েছে। দেখে নিই ব্যালেন্স হয়েছে কিনা। ক্যালসিয়াম কার্বনেট CaCO3, হ্যাঁ ঠিকঠাক হয়ে গেছে। কারণ দেখো CaCO3 মানে এখানে দুটো অক্সিজেন রয়েছে, কিন্তু আমাদের দরকার 3টে অক্সিজেন, এখান থেকে একটা অক্সিজেন বের করে নাও, তাহলে পড়ে থাকবে H2O, পড়ে থাকবে, H2O লিখে দিয়েছি। তাহলে এখন ব্যালেন্স হয়ে গেছে। তাহলে ব্যালেন্স যদি হয়ে যায় তাহলে এটাকে ইকুয়াল সাইন দিয়ে দেবো। এবার তোমাকে কি বলেছে, কার কার রিলেশন এখানে দেখতে হবে। কত গ্রাম CO2 এর সঙ্গে রিলেশন চুন জলের মধ্য দিয়ে চালনা করলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাহলে CO2 এর সঙ্গে ক্যালসিয়াম কার্বনেটের রিলেশন, CO2 এর ভর লিখে ফেলো, এখানে হচ্ছে 44 গ্রাম, আর ক্যালসিয়াম কার্বনেট এক্ষুনি বের করেছি 100 গ্রাম। এর 40, 12, এটা 16 3 48 যোগ করে যেটা পাওয়া যায়। আর তোমাকে এখানে জিজ্ঞাসা করেছে যে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হবে কত গ্রাম CO2 থেকে? তাহলে কত গ্রাম CO2, তাহলে এইটা জিজ্ঞাসা দিয়ে দেবে। এবার এইটাকে তুমি সলভ করলে, ঐকিক নিয়মে সলভ করলেই তোমার খেলা শেষ। তাহলে দেখো এটাকে ঘুরিয়ে দিচ্ছি, কারণ এই পাশটা দরকার, তাহলে ঘুরিয়ে দিতে হবে। 100 গ্রাম থেকে পাই 44 গ্রাম, 50 গ্রাম থেকে কত পাবো? তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, ক্যালসিয়াম কার্বনেট CaCO3, ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা পাই 44 গ্রাম CO2, আর 1 গ্রাম থেকে কত পাবো? 44 ডিভাইডেড বাই হচ্ছে 100 গ্রাম, আর 50 গ্রাম থেকে কত পাবো? 50 গ্রাম থেকে পাবো আমরা কত? 44 ডিভাইডেড বাই 100, ঠিক আছে, ইন্টু 50। তাহলে 50, এটা 2 দিয়ে কেটে গেল, 2, এটা হচ্ছে 22। তাহলে উত্তর হবে 22 গ্রাম, এটা হবে এখানে অ্যান্সার। ঠিক আছে, ওকে। তো এই ছিল তোমাদের আজকের কোশ্চেন অ্যান্সার ডিসকাশন সেশন। আই থিঙ্ক তোমাদের হেল্প করবে, আমি আমার দিক থেকে চেষ্টা করেছি তোমাদের ঠিকঠাক করে বোঝানোর। আর প্রথম থেকে তো তোমাদের আমি এইগুলো পড়াইনি, আমি কোশ্চেন অ্যান্সারগুলো জাস্ট ডিসকাস করে দিলাম। যদি কিছু অসুবিধা থাকে তাহলে তোমাদের টিউশন স্যারের সঙ্গে কনসাল্ট করবে, তার কারণ আমাদের উপর ডিপেন্ড করে থাকলে হবে না। তোমার এখন হঠাৎ করে দরকার, তোমার টিউশন স্যারই তোমাকে হেল্প করতে পারবেন, আমরা তো জাস্ট দূর থেকে তোমাকে হেল্প করার চেষ্টা করছি। ইমিডিয়েট স্যারের সঙ্গে একটু ডিসকাস করে নেবে তোমাদের স্যারের সঙ্গে যেগুলো অসুবিধা হচ্ছে। আর পরে তোমাদের কি ভিডিও চাই, কোন জিনিসগুলো অসুবিধা হচ্ছে, দূর থেকে যতটা পারি আমি হেল্প করার চেষ্টা করব। তোমরা একটু কমেন্ট করে, এই ভিডিওটা শেষ হলে কমেন্ট করে একটু জানাবে, আমি চেষ্টা করব আমার সময় বের করে তোমাদের ওই ক্লাসগুলো করিয়ে দেওয়া। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, আর বেশি রাত জাগবে না, শরীরের খেয়াল রাখবে, আর কোনো ভয় পাওয়ার দরকার নেই, সবার পরীক্ষা ভালো হবে। ঠিক আছে, রাত একটু কম জাগবে,
জল একটু বেশি করে খাবে, শরীর ঠিকঠাক থাকবে। পড়াশোনা মন দিয়ে করো। সবাইকে শুভরাত্রি। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। চলো টাটা, শুভরাত্রি সবাইকে। চলো।